সময় আর বয়স কখনো কারো জন্য অপেক্ষা করে না, এই কথাটা হয়তো আমরা সবাই শুনেছি। সময় যে কখন সকাল থেকে রাত, রাত থেকে সকাল হচ্ছে আমার বর্তমানে আমি কিন্তু টের পাচ্ছি না। বয়স হয়তো সময়ের সাথে সাথে হয়তো বাড়ছে, কিন্তু এই সময়টা যে আমি কিভাবে এখন পার করছি সেটা প্রতিটা মুহূর্তে আমি উপলব্ধি করছি। জীবনে আসলে পরিশ্রম না করলে হয়তো সফলতা অর্জন করা যায় না, কিন্তু প্রত্যেকটা পরিশ্রমের পিছনে কতটা ত্যাগ, কতটা কষ্ট আছে সেটা আমরা যারা পরিশ্রমী বা পরিশ্রম করি তারা আমরা অবশ্যই জানি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। চলে এলাম এক সপ্তাহ পর আপনাদের সাথে নতুন গল্প কথা নিয়ে। আশা রাখছি প্রতিদিনের মতো আমার এই কর্মব্যস্ত জীবন নিয়ে আমি যে ব্লগটা আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটা অনেক ভালো লাগবে, আর লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন। আর ব্লগের শেষে অবশ্যই একটা সুন্দর কমেন্ট রেখে যাবেন। আজকের ব্লগে আমি সাজিয়েছি আমার ছুটির দিন যেটা, সেটাকে আমি কাজে লাগানোর চেষ্টা করেছি। ভাবছি ছুটির দিন ছাড়া তো আর আপনাদের সামনে আমি হাজির হতে পারবো না, তো ছুটির দিনটাই সকালবেলা ঘুম থেকে উঠে সাথে সাথে মোবাইলটা ট্রাইপডে লাগিয়ে ব্লগ করাতে স্টার্ট করে দিয়েছি। সেই সাথে সংসারের কাজকর্ম, সকালবেলার আয়োজন আর আমার ছেলেদের জন্য স্পেশালভাবে দুটো খাবার বানিয়েছি, তো ভাবলাম সেটা নিয়ে সুন্দর করে একটা ব্লগ শেয়ার করি। আর আজকের ব্লগটা শুক্রবার সকাল থেকে শুরু করেছি। সকালবেলা খোলা জালি পিঠা ছিল আর বেশ কিছু তরকারি ছিল, সেগুলো দিয়ে খেয়েছি। আর এই যে অনেক দিন ধরে আমার পছন্দের চায়ের কাপগুলোতে চা খাওয়া হয় না, যেহেতু আমি সকালবেলা জবে চলে যাই, যার কারণে একটু তাড়াতাড়ি করে সকালবেলা খেয়ে চলে যাই, তখন আর এত সুন্দর করে শ্যুট নেওয়া হয় না। যেহেতু আজ শুক্রবার ছিল, আমার হাতে অনেক সময় ছিল, তো ভাবলাম বারান্দায় বসে একটু আয়েশ করে আমি আমার গাছের সাথে একটু সময় কাটাই। হঠাৎ করে এত সুন্দর সুন্দর কিছু ফুল দেখেছি আমার কাছে, যেটা দেখে মনটা পুরোপুরি ভালো হয়ে গেল। এদিক দিয়ে গতকাল রাতে আপনাদের ভাইয়া বেশ কিছু লিচু এনেছিল, তো তখন আর অলসতাবশত এগুলো আর পরিষ্কার করিনি। তো ভাবলাম সকালবেলা নাস্তা খেয়ে বাচ্চারাও খেতে চাচ্ছে, তো তারা নাস্তা খেয়ে কিন্তু লিচু খেতে বসে গিয়েছিল, সেই সাথে আমিও খেয়েছি। আর এই সিজনাল ফলটা, গ্রীষ্মের এই ফলটা এত সময় কম থাকে। আম তো 3 থেকে 4 মাস থাকে, কাঁঠালও পাওয়া যায়, এখন আনারসও পাওয়া যায়, কিন্তু লিচুটা কিন্তু বেশি দিন স্টে করে না। তো এই মজাদার খাবারটা কিন্তু সবার সাথে সাথে আমিও খেয়েছি। এখানে প্রায় 200 লিচু এনেছিল, তার মধ্যে কিছু লিচু আমি আমার ননাসের বাসায় পাঠিয়েছি, কিছু লিচু আমার মায়ের কাছে পাঠিয়েছি, আর বাকিগুলো আমি এই যে ঝুড়িতে নিয়ে নিয়েছি, আমার ছেলেরাও এখান থেকে নিয়ে খেতে পারবে। আর খুব মজাও ছিল, আলহামদুলিল্লাহ খেয়েছি মন ভরে, পেট ভরে। তো আবার সংসারের কাজকর্ম শুরু করে দিয়েছি। আমার প্রিভিয়াস ব্লগে আমার বেশ কিছু আপু, যেমন জান্নাত রাসেল টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি থেকে জান্নাত আপু, তারপরে ফারিয়াস লাইফস্টাইল ব্লগ থেকে ফারিয়া আপু, উনি কিন্তু আমাকে কিছু প্রশ্ন করেছিল। ওনারা আমার ব্লগটা দেখে আমাকে আস্ক করেছিল আমি কোন দেশে যাব, সেটা যদি কোনো সমস্যা না হয় সেটা বলার জন্য। আসলে আমি কিন্তু এটা এর আগেও অনেকবার বলেছি, হয়তো আপুরা সেই ভিডিওগুলো খেয়াল করেনি। আমরা ফুল ফ্যামিলি সহ ইউএসএ মানে ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে আমাদের ভিসা হয়েছে। তো এটা একটা কোনো ফ্যামিলি ভিসায় আমরা যাচ্ছি না, এটা একটা এমপ্লয়মেন্ট ভিসা ছিল, যেখানে আমি জব নিয়ে যাব, আমার সাথে আমার হাজব্যান্ড, আমার ছেলেদেরকে নিয়ে আমি যাচ্ছি, আর হাজব্যান্ড ওখানে বাইরে কাজ করবে। তো প্রথম 2 বছর কিন্তু আমাকে কাজ করতে হবে, যেহেতু আমি কাজ নিয়ে যাচ্ছি, আমার সাথে ওদের আমি ওদের সাথে চুক্তিবদ্ধ কাজ করতে বাধ্য। তো সেখানে কাজ করার জন্য আমার কিছু কিছু মানে অভিজ্ঞতার দরকার, তো যার কারণে আমি এই জবটা নিয়েছি। হয়তো সময়ের সাথে সাথে আমার বয়সটা হয়তো বেড়েছে, চাইলেও কিন্তু আমি যেমন তেমন জব করতেও পারি না, আর তার উপর আমার বাচ্চা ছোটো দুটো এখনও ছোট, আর আমি ছাড়া আমার সন্তানদেরকে দেখার মতো কিন্তু কেউই নেই। তো যার কারণে ওদেরকে রেখেও কিন্তু আমি সারাদিন কোনো বাহিরে বা কোনো মাল্টিপল জবগুলো করতে পারি না। যেমন প্রাইভেট জব আছে, কিছু সরকারি জব আছে যেগুলো সকাল থেকে রাত পর্যন্ত, সেই জবগুলো হয়তো এখন এই মুহূর্তে আমার করা সম্ভব না। তবে স্কুলের জবটা আমার পক্ষে এখন করা সম্ভব, কারণ যে সময় আমি স্কুলে থাকি সে সময় আমার ছেলেরাও স্কুলে থাকে, তো যার কারণে সেটাই আমি চুজ করেছি। আর আমাদের
যে মানে এমবেসিতে যদি আমাদেরকে ডাকে, তখন যদি আমি বলি আমি হাউসওয়াইফ, তখন হয়তো একটু সমস্যা ক্রিয়েট হতে পারে। তো যার কারণে কোনো প্রবলেম যেন না হয় সেই জন্য একটা জবে ইনভলভ আছি। যদি ওরা কখনো আমাকে জিজ্ঞেস করে যে বর্তমানে আমি কি করছি, তখন আমি এই যে জবের ইয়াটা মানে জব যে করি সেটা আমি বলতে পারবো আর দেখাতেও পারবো। ওখানে যেন কোনো মিথ্যা আশ্রয় নিতে না হয় কোনো কিছু, সেজন্য সব কিছুই আমি মানে করছি যাতে কোনো প্রবলেম ক্রিয়েট না হয়। এদিক দিয়ে একটা জিনিস আমি আপনাদেরকে শেয়ার করি। আমি যখন ওয়াশিং মেশিনে কাপড় দিতে গিয়েছিলাম, তখন দেখলাম একটা পেন্সিল রয়ে গিয়েছিল। তো পেন্সিলটা একটু বের করে ফেলেছি। আমি প্রায় ওয়াশিং মেশিনে যখন কাপড় দিই, তখন আমার ছেলেদের চকলেট, টাকা, পকেটে যদি কোনো টাকা থাকে 5 টাকা 10 টাকা পয়সা, এগুলো কিন্তু সব কিছু ওয়াশিং মেশিনে রয়ে যায়। তো সেগুলো পাই আর আমি ওদের থেকে জিজ্ঞেস করি। তখন ওরা বলে আর কি যে আম্মু এটা তো আমার পকেটে ছিল, আমি খেয়াল করিনি। তো জানি না এটা কি শুধু আমার সাথে হয় নাকি আমার আপুদের সাথেও হয়, সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। তো চলুন, যে দরকারি কথাটা আপনাদের সাথে শেয়ার করছি। তো আশা করি যে সকল আপুরা আমাকে জিজ্ঞেস করেছিল আমি কেন জব করছি, কী কারণে জব করছি, সেটা আমি সম্পূর্ণ আপনাদেরকে ক্লিয়ার করে বলে দিয়েছি। তবে এখনও মানে আমার যেতে যেতে সময় আছে, এখনও 2 থেকে আড়াই বছর সময় লাগবে। কারণ করোনার কারণে আমাদের যে মানে ভিসা প্রসেসিংটা সেটা অনেকটা স্লো হচ্ছে। তো যার কারণে এই আমাদের প্রসেসিং তো পুরোপুরি হয়ে গিয়েছিল, শুধু ওই যে এমবেসি ফেস করতে একটু সময় লাগবে। তো যার কারণে ততদিনে ভাবছি একটা জব করে যদি নিজে কিছু অভিজ্ঞতা গেইন করতে পারি তাহলে মন্দ কি বলুন। আর এক্সপিরিয়েন্স না থাকলে কিন্তু আমি বাইরে দেশে গিয়েও কিন্তু আমি ঠিকমতো কাজ করতে পারবো না। তো যার কারণে এখন আপাতত স্কুলে জব করছি। আর আমার বড় ছেলে যদি মেট্রিক পরীক্ষা দিয়ে ফেলে, তারপরে আমি একটা শেফের যে সকল প্রফেশনাল কোর্স আছে সেটাতে আমি নিযুক্ত হব। ওটা আমরা আরও কিছুদিন পরে করব, আমি আর আমার হাজব্যান্ড দুজনেই করব সেটা। তো যার কারণে আমরা আমাদের প্ল্যানিং মতোই মানে এগুচ্ছি যাতে কোনো সমস্যা ক্রিয়েট না হয়। তো যাই হোক, আমি সব কিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। আমি জানি না আমার আপুরা আমার কথাটা কতটুকু খেয়াল করেছেন আর বুঝতে পেরেছেন। তারপরেও যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছে থাকে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাতে পারেন। এদিক দিয়ে আমি আমার ছেলেদের জন্য একটু গরু মাংসের কাবাব বানানোর জন্য আমি ফ্রিজ থেকে যখন মাংসগুলো বের করেছি, কাঁচা মাংস যখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করতে গিয়েছি, দেখুন আমার মেশিনটা পুরোই নষ্ট হয়ে গিয়েছিল। এই যে ব্লেন্ডারে যে জারগুলো আছে, জারের নিচে যে প্লাস্টিকগুলো আছে ঘুরে, ওই অংশটা পুরো ভেঙে গিয়েছিল দুটো জারেরই। তো মনটা এত খারাপ হয়ে গিয়েছিল, তো সাথে সাথে আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। এরপরে আমাদের একজন পরিচিতকে দিয়ে আমি শিলপাটায় সেই মাংসগুলো আমি ভালো করে মানে বেটে নিয়েছি। ওটা ছাড়ার কোনো অপশন ছিল না আমার কাছে। তো হঠাৎ করে আমি যখন মাংসগুলো মানে মাখতে গিয়েছিলাম, পেঁয়াজ বেরেস্তা দিয়েছি, হঠাৎ করে খেয়াল করলাম ডিম ছিল না ঘরে। এখানে একটা ডিম দেওয়া খুবই প্রয়োজন। তো ডিমটা দিলে কিন্তু ভালোভাবে বাইন্ডিং হবে। তো ছেলেদেরকে দিয়ে ডিম আনানো হয়েছে। অফিস ক্লিনে ডিমগুলো ক্লিন করে আমি আমার যে ডিমের ঝুড়িটা আছে সেখানেও রেখে দিয়েছি। আর এই তো দেখুন আমি একে একে গরু মাংসের যে কাবাব সেটা বানিয়ে ফেলছি। অনেকে এটাকে শাহি কাবাবও বলে থাকে। আসলে আমি কোনো রেসিপি শেয়ার করতে পারছিলাম না, কারণ সেদিন শুক্রবার হওয়াতে সকাল সকাল ওই যে ওঠার অভ্যাস আছে, সেদিন আর লেট করে তো উঠিনি, সকাল সকালই ঘুম ভেঙে যাওয়ার পরেই কাজকর্ম শুরু করে দিয়েছিলাম। তো এখন প্রায় 10টা বাজে। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কাবাব বানিয়ে ফেলেছি। বেশিরভাগ সময় কিন্তু গরু মাংস না থাকলে আমি মুরগি মাংস দিয়ে কাবাব বানিয়ে থাকি। আমি কিন্তু অনেক সময় শেয়ারও করেছি আপনাদের সাথে। যেহেতু এখন কয়েকদিন আগে কোরবান গিয়েছিল আর কোরবানের মাংসও আছে, তো সেই সলিড মাংস দিয়ে আমি কাবাবগুলো ঝটপট করে বানিয়ে ফেলেছি। তো কাবাবগুলো বানিয়ে কিন্তু ফ্রিজে রেখেও দিয়েছিলাম আমি, যেন একটু শক্ত হয়। তো ওদিক দিয়ে আমার ছোট ছেলে দুটোর আবদার ছিল পুডিং খাবে। যেহেতু আমি এখন রবিবার থেকে বৃহস্পতিবার খুব একটা আমি হাতে সময় পাই না তাদের পছন্দের জিনিসটা বানিয়ে দেওয়ার জন্য। তো সেদিন যখন মানে বন্ধ ছিল, তো ভাবলাম হাতেও সময় আছে, একটা পুডিং বানিয়ে ফেলি। তো এই যে ডিম, দুধ, তরল দুধ দিয়েছি, সাথে গুঁড়ো দুধও আছে এখানে, আর সেই সাথে চিনি দিয়েছি। তার আগে যে মোল্ডে আমি পুডিং বানাবো সেটাতে একটু ক্যারামেল করে ফেলেছি। আর এদিক দিয়ে একটা টিপস শেয়ার করি, সেটা হলো যাদের পুডিংগুলো নরম হয়ে যায়, ভেঙে যায়, তারা চাইলে পুডিং যখন এই যে ব্যাটারটা আপনারা মানে
হবে সে ব্যাটারের মধ্যে একটু 1 চামচের মতো নর্মাল পানির সাথে একটু কাস্টার্ড পাউডার মিক্স করে এটার সাথে দিয়ে দিবেন। তাহলে দেখবেন পুডিংটা কিন্তু কোনোভাবেই ভেঙে যাবে না আর নষ্টও হবে না, আর কালারটাও কিন্তু বেশ সুন্দর আসবে। তো এদিক দিয়ে আমার যে কাস্টার্ড পাউডারটা ছিল সেটা ইয়েলো কালার ছিল না, তো যার কারণে কালারটা কিন্তু ইয়েলো কালার হয়নি। যদি ইয়েলো কালার হয় তাহলে মানে পুডিংটা দেখতেও কিন্তু সুন্দর লাগে। তো আমি যে পাত্রে সবসময় পুডিং বানিয়ে থাকি সেটা একটু পুরনো পাতিল, তো সেটাতেই আমি মানে পুডিংটা বসিয়ে দিয়েছি। আর এই যে দেখুন এভাবেই মানে ডবল লেয়ার পদ্ধতিতে আমি পুডিংটা বানিয়ে নিচ্ছি। তো পুডিংটা হতে হতে আমি এখানে কিছু মোচাম্বি আনা হয়েছিল, তো মালটা আর কি, অনেকে মালটা বলে থাকে, অনেকে মোচাম্বি বলে থাকে। এটা কিন্তু আনার একটা কারণ আছে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার হাজব্যান্ডের বেশ জ্বর, সে কোনো কিছুই খেতে পারছে না, নাস্তা যা বানিয়েছি কোনো কিছুই তার মুখের রুচির জন্য খেতে পারছিল না। তো আমি বড় ছেলেকে দিয়ে মানে এই মালটাটা আনলাম। তো এনেই তাকে ছোট ছোট টুকরা করে দিয়ে দিচ্ছি। আর অনেক সময় দেখা যায় মানে যখন জ্বর হয় তখন এই ধরনের টক জাতীয় ফল, কমলা, মালটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আমি কিন্তু মালটা এনে কিন্তু ক্লিন করে নিয়েছি। 15 থেকে 20 মিনিট এটা কুসুম গরম পানিতে লবণ দিয়ে আর একটু ভিনেগার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপরেই আমি এটা কেটে দিয়েছি। তো সে খেতে খেতে কিন্তু আমি সংসারের বেশ কিছু কাজও করে ফেলেছি অফ স্ক্রিনে। আর এদিক দিয়ে যে কাবাবগুলো আমি বানিয়েছি তার মধ্যে বেশ কিছু কাবাব ভাজার পর মানে আমি ওদেরকে দিয়ে দেওয়ার পর আমার মনে পড়েছে আমি কেন সেটা শ্যুট নিলাম না। তো বাকি যে কাবাবগুলো ছিল সেগুলো এখানে মানে নিয়ে নিচ্ছি। আর আমার ছেলেরা মাঝে মাঝে তো এই ধরনের খাবার খেতে বেশ পছন্দ করে, তো একটু ফ্রোজেন করে রাখলাম বেশ কিছু কাবাব। আমি আসলে হুড়োহুড়ি করে কাবাবগুলো ভেজে দেওয়ার পর মনে পড়েছে যে আমি এটা শ্যুট নিই নাই। তো যাই হোক, এদিক দিয়ে আমার পুডিংটাও হয়ে যাওয়ার পরও পুডিংটা মানে তাড়াতাড়ি করে আমি ঢালার সময় এক পাশ ভেঙে গিয়েছিল। কারণ হলো পুডিংটা যখন আপনি মোল্ড আউট করবেন তার চারপাশে একটু ছাড়িয়ে নিতে হয়, আমি সেটা ভুলে গিয়েছিলাম। তো যার কারণে ঢালার সময় এক পাশ ভেঙে গিয়েছিল আর একটু করে অংশ আমার যে পুডিংয়ের বাটি আছে সেটার সাথে লেগে রয়েছিল। তো এদিক দিয়ে তাদেরকে পুডিংও দিয়ে দিয়েছি। আমার ছেলেরা তো বেশ খুশি, কারণ আজ সকালবেলা ঘুম থেকে উঠেই তারা তাদের পছন্দের খাবার একটার পর একটা পেয়েছে আর খুশি, কারণ এখন আমি তাদেরকে আগের মতো সেই পছন্দের খাবারগুলো চাইলেই দিতে পারি না। তো মা হয়ে যদি এই জিনিসগুলো করতে না পারি তাহলে আমার থেকে কেন জানি খুব কষ্ট লাগে, কেন শুধু শুধু আমার জবের কারণে আমার ছেলেরা তাদের পছন্দের খাবার মিস করবে, সেটাই চিন্তা করি আর কি। তো এদিক দিয়ে ফ্রিজ থেকে গত 3 থেকে 4 দিন আগে চিংড়ি মাছ আনা হয়েছিল। আমি জানি না আপনারা কে কী বলেন এটাকে। তো চিংড়ি মাছগুলো কিন্তু পরিষ্কার করে আমি রেখে দিয়েছিলাম। তো এখন ফ্রিজ থেকে বের করে এগুলো ননফ্রস্ট হয়ে যাওয়ার পর এখানে যে চিংড়ি মাছগুলো দেখতে পাচ্ছেন সেগুলো আমি জানি না কোন জায়গায় এগুলোকে কী বলে। এই চিংড়ি মাছগুলো কিন্তু বেশ বড় ছিল। কিছু কিছু চিংড়ি মাছ আমি লম্বা লম্বা করে রান্না করব আর কিছু ছোট ছোট টুকরো করে আলু দিয়ে রান্না করব। তো এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু চিংড়ি মাছের তেল। চিংড়ি মাছের তেল কেউ খান কি না সেটা কিন্তু আমাকে অবশ্যই বলবেন। আমি কিন্তু মানে তেলের সাথে চিংড়ি মাছের যে তেলটা আছে এটার সাথে সয়াবিন তেল মিক্স করে প্রথমে তেলটা মানে নরম করে ফেলি, এখানের ভিতর থেকে যে তেলটা বের হয় সেই তেল দিয়ে কিন্তু তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। আর এই যে আমার পছন্দের খাবার কিন্তু আমি রান্না করে ফেলছি। তো আমি তো জানি না আমার আপুরা এখনও পর্যন্ত আমার সাথে কন্টিনিউ করছেন কি না বা আমার ব্লগটা এখনও পর্যন্ত দেখছেন কি না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক প্রেস করে বাকি অংশটুকু দেখে যাবেন। আর সেই সাথে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটি প্রেস করে রাখবেন। আর এই কাজটি যারা করে ফেলেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মোটামুটি আমার চিংড়ি মাছ তো দেখলেন, তো যেটা দিয়ে আমি আলু দিয়ে রান্না করব ছোটো ছোটো টুকরা করেছি, সেটা একটু ভালোভাবে কষে আসার পর তার মধ্যে আমি আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তারপরে গরম পানি দিয়েছি। যে কোনো খাবার রান্না করার সময় যদি আগে থেকে একটু গরম পানি করে রাখা হয় তাহলে সেটা কিন্তু অনেক উপকার। তখন মানে যে কোনো খাবারের দরকারে তখন গরম পানিটা দিলে তরকারি কিন্তু খুব মজা হয় খেতে। তো ওই দিক দিয়ে আমার যখন তরকারিটা হয়ে যাচ্ছিলো ধনিয়া পাতা ফ্রিজ থেকে বের করে ছোট ছোট টুকরা করে নিচ্ছি, যাতে রান্নার সময় তেমন একটা হ্যাসেল পোহাতে না হয়। আর একটা জিনিস খেয়াল করবেন, যে কোনো জিনিস রান্না করার আগে সব কিছু যদি আগে থেকে একটু
এভাবেই মানে গুছিয়ে রাখেন তাহলে রান্নার সময় কিন্তু খুব একটা কষ্ট হবে না। তো এই অবস্থা হঠাৎ করে মনে হলো লবণ হয়েছে কিনা একটু চেক করে দেখি, আর আলুটাও চেক করে দেখলাম সিদ্ধ হয়েছে কিনা। মোটামুটি পুরোপুরি তরকারি হয়ে গেছে, যেহেতু এটা ঝোল করেই রান্না করছি। আর এখন ধনিয়া পাতা দিয়ে তরকারিটি নামিয়ে ফেলবো। আর অন্যদিকে যে মাছগুলো আমি মানে গোটা রান্না করব সেগুলোও রান্না করে ফেলছি। আর এদিক দিয়ে আমার ছেলেরা মসজিদে চলে গিয়েছিল। আজ আর তেমন কিছু ভারী কিছু রান্না করছি না, আর বিরিয়ানিও করছি না, কারণ বিরিয়ানি দুদিন আগে আমি রান্না করেছিলাম। তো আজ ভাবলাম মাছটা রান্না করে ফেলি। আর আপনারা তো অনেকেই জানেন শুক্রবার হলে আমি বিরিয়ানিটা একটু বেশি রান্না করি, বিরিয়ানি না হয় পোলাও, রোস্ট, এটা আমার রান্না করা হয়। তো আজকে সেটা স্কিপ করে মাছ রান্না করছি। তবে সেদিন কিন্তু আমার ছেলেরা কিন্তু হঠাৎ করে নতুন একটা খাবার পেয়ে কিন্তু তারা মাশাআল্লাহ সবাই মানে খেয়েছে। আর এদিক দিয়ে আমার মাছটা যখন হয়ে গেল, এটাও ধনিয়া পাতা দিয়ে লবণটা চেক করে তারপর নামিয়ে ফেলেছি। আর অন্যদিকে আমি একটা সবজি গতকাল রান্না করেছিলাম, সেটা কিন্তু রয়ে গিয়েছিল, যার কারণে এখন আর কোনো সবজি আমি রান্না করছি না, শুধু সেটা ফ্রিজ থেকে বের করে গরম করে নিয়েছি। আর এই যে দেখুন আমার তরকারিটা কতটা সুন্দর হয়েছে, কালারটি মাশাআল্লাহ খেতে এত ভালো লেগেছিল। আর অনেক সময় দেখবেন এই সকল মাছগুলো কিন্তু এখন অনেক দাম বাজারে, চাইলে কিন্তু সবসময় পাওয়া যায় না। যদি সাথে সাথে রান্না করতাম তাহলে স্বাদটা হয়তো আরও ভালো লাগতো, কিন্তু কিছুই করার ছিল না। আমি এই মাছটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এই যে দেখুন আমার চিংড়ি মাছটা ঝোল করে রান্না হয়ে গেল। আর সেই সাথে এই যে সবজি তরকারিটাও গরম করে ফেলেছি। তো এই ছিল আমার শুক্রবারে দুপুরের আয়োজন, খুবই ঘরোয়াভাবে সিম্পলভাবে যা রান্না করেছি তা টেবিলে দিয়ে দিয়েছি। আর অন্যদিকে টেবিলে খাবারগুলো দিয়ে আমি ফ্রেশ হয়ে নামাজ পড়ে পরিবার সবাই মিলে একসাথে এই খাবারগুলো খেয়ে নেব। তো আজ এখানে রাখছি, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।